কৃষ্ণনগরে বিখ্যাত সর ভাজা। আর এটা কি দাদা? সরপুরিয়া। সকাল সকাল চা বাগানের দর্শন, বাহ বাহ বাহ। আর বৃষ্টি হয়েছে বুঝলে। হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল এগেন। তো থাইল্যান্ডের সমস্ত ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, অনেকে অনেক পছন্দ করেছো। তো তোমরা জানিও কমেন্টে যে তোমাদের কেমন লাগলো। আর আজকে যাচ্ছি আমরা একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। নর্থ বেঙ্গলে তো অনেকবার গেছি, দার্জিলিং গেছি, বাট এবার নর্থ বেঙ্গল থেকে যাবো সিকিমে, গ্যাংটকে। আমরা ট্রেনের টিকিট পাইনি, সেই জন্য ডাইরেক্ট গাড়ি করেই যাবো হচ্ছে বাগডোগরাতে যাবো। হ্যাঁ, সেখান থেকে আমরা যাবো পেলিংয়ে, দেন অনেক জায়গায় যাবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, যা যা করবো সবটাই শেয়ার করবো। গাড়ি করে এবার আমরা একা যাচ্ছি না, যাবো হচ্ছে আমার দাদা, পিকু দাদা, রিঙ্কিদি, আর রিঙ্কিদির মা বাবাও যাচ্ছে। তো যা যা করবো সমস্ত কিছু শেয়ার করবো আবার। আর নর্থ বেঙ্গলের ব্লগ তোমরা এমনি খুব ভালোবাসো, এবার আমি জানি যে সিকিমের ব্লগও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে যা যা করবো তো শেয়ার করবো, বলছি অনেকবার বললাম এক্সাইটমেন্টে। দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। হাই গোটো, টাটা। তুলি তোমাদের দেখিয়ে দিয়েছে অলরেডি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমাদের যাওয়ার কথা ছিল 5টা, উই আর অলরেডি রানিং 1 আওয়ার লেট, 1 ঘন্টা লেটে চলছি। তো পিকুদার একটু লেট লতি। তো এই হচ্ছে বাচ্চার মা, পিসি, সব ব্লগাররা চলে এসছে এখানে। এই পার্সেলটা কি খুলতে হচ্ছে? এখন গ্যারেজে এসেছি পিকুদার গাড়িটা রাখতে, ওই পেছনে গাড়ি পার্ক করছে। তো এখন বেরোবো, অলরেডি 1 ঘন্টা 10 মিনিট লেট। 5টায় বেরোনোর কথা ছিল, তো কিছু করার নেই, ঠিক আছে। আমাদের বলেছিলাম যে 12 ঘন্টা মতো লাগবে। তো দেখা যাক রাস্তা কি কন্ডিশন কি আছে। আমরা যাচ্ছি কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে, আর যা যা হবে সবই শেয়ার করবো, দেখতে থাকো। সাবওয়ে দিয়ে বেরিয়ে যাবো। চলো টাটা। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, একই টিম, সেম টিম, যেভাবে পুরী গেছিলাম। চলো। হ্যাঁ, নাইট্রোজেনই ভরে নি, সব 27 করে ভরেছো সব কটাতে। দূরে এই অদ্ভুত দর্শন মেঘটা দেখতে পাচ্ছ? এটা কিন্তু আদৌ মেঘ নয়, এটা আসলে কি আমি একটু পর দেখাচ্ছি। তো এখানে আমরা নগার মোড় হয়ে উঠে পড়লাম দিল্লি রোডে। আর এই জায়গাটা হচ্ছে শেয়ারাফুলি। এখানে উঠে বাদিকে দেখলাম একটা বিভৎস অগ্নিকাণ্ড চলছে। এখানে আসলে 3খানা ফ্লিপকার্টের ওয়্যার হাউস ছিল, আর 3টেই একসাথে শর্ট সার্কিটে আগুন ধরে গেছে। দেখে এত খারাপ লাগছিল কি বলবো। শুধুমাত্র কোটি কোটি টাকার জিনিস তো নষ্ট হয় না, জাস্ট উইশ যে কোনো রকম ক্যাজুয়ালিটিও হয়নি। তো যাই হোক, আমরা এখানে দিল্লি রোড ধরে এগিয়ে চললাম আমাদের গন্তব্য ব্যান্ডেলের দিকে। আর এখানে আমরা ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে প্রবেশ করেছি কল্যাণীতে। তো এখান থেকে আমরা বাঁ দিকে টার্ন নিয়ে চলে যাব কৃষ্ণনগরের রাস্তায়, দেখাচ্ছি তোমাদের। তো এই হচ্ছে আমাদের কৃষ্ণনগরের টার্নিংটা, বাঁদিকে দেখতে পাচ্ছ, এই এখানে দেখাচ্ছে কৃষ্ণনগর 53 কিলোমিটার। তো এই ব্রিজের নিচ দিয়ে আমরা বাঁদিকে টার্ন নেব। রাস্তাটা আসলে NH12 বা যেটাকে আমরা NH34 বলে চিনতাম, সেটার কানেক্টার। এখান থেকে সোজা বেরিয়ে গেলে 53 কিলোমিটারের মধ্যে আমরা পেয়ে যাব কৃষ্ণনগর। আর কৃষ্ণনগরে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। আর এই দোকানটার ব্যাপারে আমরা বহু ভ্লগে দেখেছি, তো সেখানে গিয়ে একটু রেস্ট নেওয়ার ইচ্ছে আছে, আর সেখানকার স্পেশাল সর ভাজা আর সরপুরিয়া ট্রাই করার ইচ্ছে আছে। তো ফাইনালি আমরা চলে এসেছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে, আর তোমরা দেখতে থাকো ভ্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা ফাইনালি পৌঁছলাম এখন কৃষ্ণনগরে। আসতে টোটাল টাইম লাগলো 2 ঘন্টা 15 মিনিট। আর মোটামুটি এভারেজ 70-80 স্পিডে আসা হয়েছে। রাস্তা ব্যাপক, দেখিয়েছি অলরেডি। তো আমরা এখন এসেছি শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে, খুব নামকরা দোকান এখানকার কৃষ্ণনগরের। আর এখানে মেনলি আসা হয়েছে, এখানে ওয়াশরুমটা ভীষণ ফেমাস, বিভিন্ন ব্লগে দেখেছি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, আর পেছনে গোধূলি, বাচ্চা, পিকুদা আর কাকু কাকিমার সাথে ভিডিওতে কথা হচ্ছে। এই হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, বিশাল এরিয়া। এই হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারের বিখ্যাত টয়লেট। লোকে দেখলে পাগল হয়ে যাবে। বেসিনগুলো দেখাই, মানে আলাদাই ব্যাপার। সত্যি দেখার মতোই টয়লেট, দেখার মতোই টয়লেট। লোকে মিষ্টি খাবে, কে টয়লেট দেয়। এখানকার টয়লেট এতটাই পরিষ্কার, সেই জন্য মিষ্টি খান বা নাই খান,
বাড়ির মহিলাদের হাইজিনের কথা মাথায় রেখে এই জায়গাটি আমার তরফ থেকে মাস্ট রেকমেন্ডেড। প্রত্যেকটা বেসিনের পাশে এরকম হ্যান্ড ওয়াশের পাম্প রাখা আছে, মানে যে কোনো 3 স্টার 4 স্টার হোটেলকে হার বানাবে এই ওয়াশরুম। এই চা খাবে? চা খাবে? এই আমরা চলে এলাম শঙ্করের চা খেতে। কত করে দাদা? 15 টাকা করে। কি কি খাবে? পিকোতে চা খাবে? দাও দুটো। হ্যাঁ ওখানে বলতে হবে। কৃষ্ণনগরে বিখ্যাত সরভাজা। আর এটা কি দাদা? সরপুরিয়া। একশো গ্রাম সরপুরিয়া 60 টাকা, 100 গ্রাম সরভাজা 60 টাকা। এটা পুরোটার দাম 120 টাকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর পেমেন্ট এখানে করবো তো? পেমেন্ট কি ওখানে হবে? রাস্তায় যেতে যেতে খাওয়ার জন্য গোধূলি সরপুরিয়া সরভাজা পার্সেল করে নিল। তো শঙ্কর থেকে বেরোচ্ছি, মোটামুটি আমরা এখানে 20-25 মিনিট মতো ছিলাম। সরপুরিয়া সরভাজা দুটোই খেলাম, মানে আহামরি কিছু লাগেনি, বাট ভালো খেতে, খারাপ না, বেশ ঠিকঠাক। কোন্নগর থেকে কৃষ্ণনগর অবধি এই 114 কিলোমিটার আমরা এখনো কোনো টোল পাইনি। ফাইনালি প্রথম টোল পেলাম। টোলটার নাম হচ্ছে শালি বামনডাঙ্গা টোল প্লাজা। আর এখানে আমাদের ওয়ান সাইডের জন্য চার্জ করা হলো 100 টাকা। আর গুগল ম্যাপ আমাদের দেখাচ্ছে পরবর্তী টোল শিবপুর টোল প্লাজা, এখান থেকে 66 কিলোমিটার দূরে বহরমপুরের পরে। আর এখানে দেখাচ্ছে বহরমপুর আর মাত্র 7 কিলোমিটার ডিস্টেন্সে। তো আমরা চললাম NH-12 ধরে আমাদের গন্তব্য বহরমপুরের দিকে। তো ফাইনালি আমরা বহরমপুর সিটিতে ঢুকে পড়েছি। আর এখানে প্রচণ্ড ট্রাফিক ছিল। আর গুগল ম্যাপ দেখে দেখে আমরা প্রপারলি NH-12 ধরে আমাদের গন্তব্যের দিকে যাচ্ছিলাম। বাট এখানে ট্রাফিক প্রচুর পরিমাণে থাকার ফলে 20-30-এর বেশি স্পিড আমরা তুলতে পারিনি, এখানে অনেকটা সময় আমাদের লেগেছিল। তো ফাইনালি আমরা এসে পৌঁছলাম আমাদের শিবপুর টোল প্লাজা, যেটা আমি অলরেডি বলেছি 66 কিলোমিটার দূরে। তো এখানে আমাদের চার্জ করা হলো 110 টাকা ওয়ান সাইডের জন্য। আর এত অবধি রাস্তা, ওয়েদার সবই খুব ভালো ছিল। বাট বহরমপুর ক্রস করার পরে আমরা পেলাম মুষলধারে বৃষ্টি, মানে সামনে কিছু দেখা যায় না সেরকম ব্লাইন্ডিং বৃষ্টি। তো আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী টোল প্লাজা, তার নাম হচ্ছে চাঁদের মোড় টোল প্লাজা। আর এই টোল প্লাজাটি শিবপুর টোল প্লাজা থেকে 55 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত। আর এখানে আমাদের চার্জ করা হলো 70 রুপিস ওয়ান সাইডের জন্য। চাঁদের মোড় টোল প্লাজা ক্রস করে এখান থেকে 33 কিলোমিটার দূরে ফারাক্কা ব্যারেজে ফাইনালি পৌঁছলাম আমরা। আর এখানে আমাদের সামনে ছিল একটা ক্রেটা। তো সেই ক্রেটার টেল লাইটিং করে করে আমরা বেশ ভালোই যাচ্ছিলাম সামনের দিকে। আর ক্রেটার ড্রাইভার মোস্ট প্রবলি এখানকার মানে লোকাল ড্রাইভার ছিল। তো আমরা ফাইনালি এসে পৌঁছলাম আমাদের চতুর্থ টোল প্লাজা, এর নাম হচ্ছে লক্ষ্মীপুর বা 18th মাইল টোল প্লাজা। আর এখানে আমাদের চার্জ করা হলো 140 টাকা ওয়ান সাইডের জন্য। এখানে আমরা ওয়েদার ভালো পেয়েছিলাম, কোনো রকম বৃষ্টি পাইনি। তো একদম মাখনের মতো NH-12 ধরে আমরা চলে গেলাম আমাদের পরবর্তী টোল স্টেশন, তার নাম হচ্ছে গাজল টোল প্লাজা। ঠিক আছে। আর এখানে আমাদের চার্জ করা হয়েছিল 60 রুপিস পার সাইড। আর এই গাজল টোল প্লাজা ক্রস করে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। আর রাস্তার কন্ডিশন ভীষণ ভীষণ ভালো, তোমরা দেখতে পাচ্ছ। কিষানগঞ্জ ফ্লাইওভারের জন্য আমাদের ট্রাভেলিং ডিস্টেন্স প্রায় 25 থেকে 30 কিলোমিটার কম হয়ে গেছে। আবার সামনে চলে এসছে সেই সাদা ক্রেটা। একে টেলগেট করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী টোল নাম্বার 6 সূর্যাপুর টোল প্লাজায়। আর এখানে আমাদের চার্জ করা হলো এক সাইডের জন্য 100 রুপিস করে। তো এখানে আমি তোমাদের পুরো চার্টটা দিয়ে দিলাম। এই চার্ট থেকে তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে যে ওয়ান সাইডে তোমাদের কত টাকা খরচা হতে চলেছে। তো এখানে ভোর হয়ে গেছে, এখন বাজে সকাল 4টে। তো আমরা জাস্ট ইসলামপুর ক্রস করলাম। আর গুগল ম্যাপে দেখাচ্ছে আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি বা বাগডোগরা, এখান থেকে মাত্র 17 কিলোমিটার ডিস্টেন্সে। আর রাস্তার কন্ডিশন এত ভালো আর ট্রাফিক ভোরবেলা নেই বললেই চলে। তো এই ডিস্টেন্স কভার করতে আমাদের লাগবে মাত্র 1.5 ঘন্টা। তো 5:30 নাগাদ আমাদের পৌঁছে যাওয়ার কথা। আর ভোরের আলো আস্তে আস্তে ফুটছে। আর এখানে ড্রাইভ করে যে কী মজা কী বোঝাবো, মানে হালকা হালকা শীতও করছিল। আমরা এসি অফ করে জানলা খুলে দিয়েছিলাম। আর এত পিওর হাওয়া বাইরে, জাস্ট ফিল করতে পারছিলাম যে আমাদের অক্সিজেনটা আমাদের ভেতরে ঢুকছে, মানে আলাদাই ফিল, আলাদাই। তো তোমরা দেখতে থাকো ভ্লগটা, আশা করি তোমাদের নেক্সট কী কী ঘটছে সেগুলো খুব ভালো লাগবে।
এত স্মুথ রাস্তায় ড্রাইভ করার পর হঠাৎ করে দেখলাম রাস্তার কন্ডিশন খারাপ হয়ে গেল কিছুটা ডিস্টেন্সের জন্য। তো এখানে আমাদের হালকা করে একটা অফরোডিংও হয়ে গেল, আর গাড়ির সাসপেনশন টেস্ট করা হয়ে গেল যে কোনো রকম আওয়াজ বেরোচ্ছে কিনা। তো সুন্দর একটা অফরোডিং করতে করতে আমরা এগিয়ে চলাম আমাদের গন্তব্যের দিকে। বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল। সো দীর্ঘ আমরা প্রায় 11 ঘন্টা জার্নি করে ফাইনালি আমরা একটু চা বাগানে এসে দাঁড়ালাম। আমরা নর্থ বেঙ্গল তো চলে এসেছি, সিকিম নর্থ বেঙ্গল অনেক তাড়াতাড়ি চলে এসেছি। আর কি ভালো লাগছে জায়গাটা, 5:55 বাজে, কি ক্লিয়ার কি ওয়েদার। সুন্দর, হ্যাঁ ওয়েদার। হোপফুলি এরকমই ওয়েদার থাকবে। হাই করো। সকাল সকাল চা বাগানের দর্শন, বাহ বাহ বাহ। আর বৃষ্টি হয়েছে বুঝলে। এখন বাজে মাত্র 5:10, ভোর 5:10 আমরা চা বাগানের মধ্যে দাঁড়িয়ে ছবি তুলছি। জাস্ট আলাদা এক্সপিরিয়েন্স। আর গাড়ি নিয়ে এলে এই ব্যাপারগুলো খুব এনজয় করা যায়, মানে নিজের মতো দাঁড়াও, ছবি তোলো, ফটো সেশন করো, জাস্ট আলাদা এক্সপিরিয়েন্স, দারুণ। ও হ্যাঁ, তোমাদের তো জানানোই হয়নি, আমরা যাচ্ছি বাগডোগরাতে এই গোধূলি আর পিকুদা এক মাসির বাড়ি। ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরোবো। তো আমরা আমাদের রিলেটিভের বাড়িতে পৌঁছে গেছি। বাড়িটা এখনো খুঁজে পাইনি, বাট ওই হ্যাঁ জায়গাতে পৌঁছে গেছি। পৌঁছানোর কথা ছিল অ্যারাউন্ড 6:30 7টা, বাট আমরা আগে পৌঁছে গেছি। অনেক ঘোরাঘুরি করলাম যে দেরি করার জন্য, বাট আমরা দেরি করতে পারলাম না। আমি চলে এসেছি। আমরা সবাই দেখি, ওরাও সব শক্তি হবে। এখন এসে পৌঁছেছি বাগডোগরায়, ওই গোধূলি আর পিকুদার এক মাসির বাড়ি। গাড়ি এখানে পার্ক করা হয়েছে, পিকুদা এখানে ব্যাগ অ্যাডজাস্ট করছে। আর এই হচ্ছে ওদের বাড়ির গেট। তুমি আদৌ খাও আমাকে, আদৌ জিমি এই দেখো হাতে চেপে দিলে। তুমি 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 আদৌ করতে হবে না, তুমি আদৌ খাও তাহলেই হবে। আর মাসিরা এত সকাল সকাল দারুণ ব্রেকফাস্টে অ্যারেঞ্জমেন্ট করেছিল, লুচি, চানা মশলা আর মিষ্টি। আর গোধূলি এখানে লুচি খায় না, ও খেতে শুরু করে দিয়েছিল। আর তো আমরা সবাই মিলে দারুণ মজা করে ব্রেকফাস্ট করলাম। আর এখানে দেখতে দেখতে আমাদের গাড়ি চলে এলো। এই গাড়ি আমাদের শিলিগুড়ির এক পেট্রোল পাম্পে ড্রপ করবে, আর সেখানে আমরা সিকিমের গাড়ি ধরে বেরোবো পেলিংয়ের উদ্দেশ্যে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এটা আমরা একটা গ্যারেজে রাখবো, এক রিলেটিভের গ্যারেজে দিয়ে তারপর আমরা বেরোবো। তো দেখতে থাকো ব্লগটা। নতুন গেস্ট কাকিমা আর কাকু, এনারা ট্রেনে করে এসছেন। এখন আমরা একসাথে বেরোবো। বলো, গাড়ি চলে এসছে, 2 মিনিটের মধ্যে খাওয়া কমপ্লিট করো, আমরা বেরোবো। আমি ঘড়ি স্টার্ট করলাম। সুন্দর লাগছে, দেখ তোকে ডাকছে কুকু কুকু করে, যা। আমরা এখন বেরোচ্ছি বাগডোগরা থেকে। বেশ ভালো গরম, সকালের দিকে অনেক প্লেজেন্ট ওয়েদার ছিল, বাট এখন ভালো রকম গরম। আর এখন বাজে 9:30। আমাদের এখন শিলিগুড়িতে ড্রপ করবে, সেখান থেকে আরেকটা গাড়ি আসবে পিক করতে, দিয়ে আমরা বেরোবো পেলিংয়ের উদ্দেশ্যে। আর মোটামুটি 5 ঘন্টা মতো লাগবে। আসতে নাবি না, টাটা। পেট্রোল পাম্পে এসে আমরা একটা এক্সইউভি 3XO দেখা পেলাম। গাড়িটার সাইজে একটু ছোটোই দেখতে। আর এই হচ্ছে আমাদের পেলিংয়ের গাড়ি, টাটা সুমো গোল্ড। এই গাড়ি করে আমরা 150 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করে পৌঁছবো পেলিংয়ে। আর সেই ডিস্টেন্স ট্রাভেল করতে আমাদের লাগবে প্রায় 5 ঘন্টা। আর এখানে আমাদের ড্রাইভার সাহেব উপরে আমাদের লাগেজ স্ট্যাক করছে প্লাস্টিক। ফাইনালি আমরা আমাদের গাড়িতে উঠলাম, যেটা আমাদের সিকিম নিয়ে যাবে। আগের গাড়িটা আমাদের এনেছিল শিলিগুড়ি অবধি, এখান থেকে আমরা যাব আরেকটা বোলেরোতে করে আমাদের পেলিং। আজকে সুমো, এই যে সবাই প্যাকটা, সবাই রেডি পেলিং যাওয়ার জন্য। প্রচন্ড গরম, দাঁত দেখাত পাগল। আর একটা জিনিস দেখে ভীষণ ভালো লাগলো যে আমাদের এখানে যেমন সবসময় কনস্ট্রাকশনের কাজ চলতে থাকে, শিলিগুড়িতেও তা অন্যথা হয়নি। আর আমরা দেখতে দেখতে ঢুকে পড়লাম সেবক রোডে। আর এই রাস্তাটা আমার নিজের পার্সোনালি দারুণ লাগে, দারুণ। এখানের এনভায়রনমেন্ট, ওয়েদার, ওভারঅল ফিল একদম আলাদা। চারদিকে একদম গাঢ় সবুজ গাছপালা, তার ভেতর দিয়ে রাস্তা। আর এখানে আমার মনে হয় টেম্পারেচারে যেন কয়েক ডিগ্রি কম, অনেক কমফোর্টেবল লাগছিল, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। সেখান থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। তো তোমরা দেখতে থাকো ভ্লগটা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে।
আমরা ফাইনালি পাহাড়ে এন্ট্রি করলাম। বেশিক্ষণ লাগলো না, জাস্ট 20 মিনিটের মধ্যে ঢুকে গেছি। আর খুব ভালো লাগছে এতদিন পরে পাহাড়ে এসে। বাট আমরা একেবারে দার্জিলিং যাচ্ছি না, যাচ্ছি পেলিং প্রথমবার। পিকুদারা গেছো না আগে? হ্যাঁ, পিকুদারা অলরেডি ঘুরে এসেছে, আমাদের প্রথমবার। আমার আর ফ্যান্সি তোমাদের প্রথমবার? তোমরা ঘুরে এসেছি। আচ্ছা, তো চলো যাওয়া যাক। আর অনেক লম্বা জার্নি, 4.5-5 ঘন্টার মতো লাগবে। আরে দাঁড়া, সবে তো টান শুরু হলো। এই যে হেয়ারপিন বেনগুলো শুরু হলো, এবার আস্তে আস্তে উঠবে। হ্যাঁ, বহুদিন পর পাহাড়ে এসেছি গাইস, কিন্তু দার্জিলিং যাচ্ছি না, এটাই মন খারাপ। কিরে বলুক, এই তুই যে দার্জিলিং যেতে পারছিস না, তোর কেমন লাগছে বল? খুব খারাপ। তোমার ইচ্ছা করছে না দার্জিলিং চলে যাই? হ্যাঁ, এতটা ভালোবাসতে পারি, তারপরে মনে হচ্ছে না দার্জিলিং খুব সুন্দর জায়গা। এত ভালো। তুমি হয়তো দার্জিলিং থেকে আরো সুন্দর জায়গা দেখবে, কিন্তু দার্জিলিং এর যে একটা ইমোশন রয়েছে, আমাদের এটা লাগে ভালো। ইতিমধ্যে আমরা সেবকবাজার কালীবাড়ি ক্রস করে NH10 ধরে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলছি। তো এখানে ভিড় ভালোই ছিল, ট্রাভেলারদের বেশ ভালো ভিড় ছিল। আর আরেকটা জিনিস আমাকে অবাক করছিল যে আমরা এতটা অল্টিটিউড উপরে উঠে এসেছি, কিন্তু ঠান্ডার লেশ মাত্র নেই। ওইখানে টেম্পারেচার তখন ছিল প্রায় 32 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আরেকটা জিনিস নিজের চোখে চাক্ষুষ করলাম, 2023 সালে তিস্তা নদীর যে ভয়াবহ বন্যা হয়েছিল, তার ছাপ বা ধ্বংসস্তূপ এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। যে ড্যাম ভেঙে গিয়েছিল, সেই ভাঙা ড্যামের বিভিন্ন পার্টস এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন জায়গায় চড়া পড়ে গেছে, তিস্তা নদীর জল আটকে রাখা হয়েছে, ড্যাম আবার নতুন করে রিকনস্ট্রাকশন করা হচ্ছে। আর চারিদিকে ভাঙা বাড়ি, ভাঙা ড্যাম, ভেঙে যাওয়া রাস্তা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এসব দেখতে দেখতে মনটা একদমই খারাপ হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ যে কি ভয়াবহ অবস্থা। মানে এখানে ল্যান্ডস্লাইড থেকে শুরু করে বন্যা সব কিছু হয়েছিল। আর এইসব দেখতে দেখতে আমরা মাঝে মাঝে ফিল করছিলাম যে আমরা যতই অ্যাডভান্স হয়ে যাই না কেন, প্রকৃতির কাছে আমরা সবসময় অসহায় ছিলাম, এখনও অসহায় আছি। তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ রিকনস্ট্রাকশনের কাজ চলছে। এনারা খুব চেষ্টা করছেন যেন নর্মাল লাইফে ফিরে আসতে পারেন, কারণ 2023 থেকে 2024 প্রায় 1 বছরে এখনও পর্যন্ত সেভাবে কিছুই করে ওঠা হয়নি, কারণ সেবারের ড্যামেজটা এতটাই বেশি ছিল। তো কিছু করারও ছিল না, বা সরকার চেষ্টা করছে যতটা তাড়াতাড়ি এখানকার লোকাল লোকেদের হেল্প নিয়ে যতটা বেটার তাড়াতাড়ি নর্মাল লাইফে ফিরে আসা যায়। আবার ড্যামের এই পাশটায় তোমরা দেখতে পাচ্ছ তিস্তা নদীতে কিন্তু ভালো জল রয়েছে। তো যাই হোক, রাস্তার কন্ডিশন বেশ ভালো ছিল। আমরা চারিদিকের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম আমাদের গন্তব্য পেলিংয়ের উদ্দেশ্যে। আর এখানে দেখা যাচ্ছে তিস্তা নদীর জলের লেভেল আর রাস্তার লেভেল প্রায় সেম। মানে ব্যাপারটা কতটা ডেঞ্জারাস বুঝতে পারছো তো? যদি এই মনসুনে কোনোভাবে যদি বৃষ্টি বেশি হয়, হলফ করে বলতে পারি আবার বন্যা হবে। আর এই যে রোড দিয়ে আমরা এখন যাচ্ছি, এই রোড তখন আর থাকবে না। তোমরা দেখে বুঝতে পারছো যে এই রাস্তাটা কিন্তু নতুনভাবে তৈরি করা হয়েছে 2023-এর ফ্লাডের পরে। আর তিস্তা নদীর জল এতটাই বেড়ে গেছে, প্রায় রাস্তার লেভেলের জল। তো এখানে দেখতে পাচ্ছ এখানেও কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে মোস্ট প্রবাবলি ল্যান্ডস্লাইড হয়েছিল, মানে একদিকে বন্যা আর একদিকে ল্যান্ডস্লাইড। মানে ভাবি যে পাহাড়ি মানুষদের লাইফ কতটা টাফ। আমরা এখানে সমতলে বসে আমাদের ছোটো ছোটো প্রবলেমগুলোকে গ্লোরিফাই করে বড় বড় করে দেখানোর চেষ্টা করি। আর এই মানুষগুলো, এই যে বাড়িঘরগুলো দেখছো, এগুলোতে কিন্তু একটা মানুষ এখনও থাকে না, কারণ দেখতে পাচ্ছ জল কতটা সামনে। মানে মোটামুটি 1 কিলোমিটারের মতো জায়গা অলরেডি নদীর তলায় চলে গেছে। দেখতে পাচ্ছ চারদিকে ছোট ছোট দোকানপাট, বাড়িঘর সব জলের তলায় চলে গেছে। যে কটা আছে এগুলো সব ফাঁকা বাড়ি, মানে গভর্নমেন্ট থেকে এগুলো সব খালি করে দেওয়া হয়েছে, বিপজ্জনক বাড়ি। তো এইগুলো দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম আর ভাবছিলাম যে যখন ফ্লাড হয়েছিল বা যখন এসব ধ্বংসলীলা চলছিল, তখন এনাদের লোকাল লোকেদের কী অবস্থা হয়েছিল। তো কিছু করার নেই, আমরা ওই ভারাক্রান্ত মনে এগিয়ে চলছিলাম আমাদের গন্তব্যের দিকে আর উপভোগ করছিলাম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। কারণ আমি জানি যে তিস্তা নদী যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর, প্রকৃতিও তাই। তো ফাইনালি আমরা প্রবেশ করলাম সিকিম গেটের ভেতর দিয়ে সিকিম রাজ্যে। এতক্ষণ আমরা ওয়েস্ট বেঙ্গলে ছিলাম, ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ চেকিংয়ের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করলাম সিকিমে।
তো চলো যাওয়া যাক পেলিংয়ে। ভাই এরকম গরম সিকিম কোনোদিন দেখিনি, প্রচন্ড গরম, গরম হাওয়া দিচ্ছে রীতিমতো, কিন্তু সিনারি ভালো। ফুলকপি রোস্ট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন রোস্টেড ফুলকপি। এখন আমি গিয়ে সামনে বসবো। এমনি সিনারি ভালো, কিন্তু বড্ড গরম, মানে পাহাড়ে এসেছি মনেই হচ্ছে না। 17 কিলোমিটার মতো ট্রাভেল করার পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তো এখানে একটা খাবারের দোকান খুঁজে আমি নিয়ে নিলাম 2 কাপ গরম গরম চা, আর তার সঙ্গে আরও কিছু কোল্ড ড্রিঙ্কস। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কাপ কে খাবে? আমি খাই। গরমে তুমি খাও। না না, চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। আমরা দুজন চা খাবো। এই মোমো এক প্লেট নিয়ে আসতে তো। এই গরমে স্টিং সহ্য করতে না পেরে নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা কয়েকটা স্টিং আর তার সঙ্গে ফ্যানটা। তো সেই কোল্ড ড্রিঙ্কসগুলো শেষ করে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। আর এখানে রাস্তার কন্ডিশন একটু খারাপই, বাট যতটা খারাপ আমরা শুনেছিলাম ততটা খারাপও কিন্তু নয়। তো ফাইনালি আস্তে আস্তে আমরা চলে এলাম এক টানেলের ভেতরে, আর এখানে কিন্তু টানেলের ভেতর দিয়ে যাত্রার অভিজ্ঞতা প্রথমবার। এই যে সব বিধ্বস্ত আমরা, এই যে বিধ্বস্ত আমরা সব। সিকিমে ঢোকার পর থেকে বুঝতে পারছিলাম যে এখানকার রাস্তাঘাট কিন্তু অনেক বেশি পাথুরে, আর গাছপালা কিন্তু অনেক বেশি রুক্ষ, কিন্তু এখানকার সৌন্দর্য কিন্তু ভাই নেক্সট লেভেলের। মানে এরকম পাথুরে রাস্তার ওপর দিয়ে 50 স্পিডে গাড়ি ছুটিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য পেলিংয়ের উদ্দেশ্যে। আর এই পেলিং যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। আর পাহাড়ে যেমনটা হয়ে থাকে যে এই হয়তো রোদ আর 5 মিনিট পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, আর এখানে এসেও দেখলাম সেটা অন্যথা হয়নি। এখানে কিন্তু অলরেডি এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আর তার জন্য গাছগুলো যে কি সুন্দর লাগছিল তোমরা সেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। চলো যাওয়া যাক। ফাইনালি আমরা পেলিংয়ে প্রবেশ করলাম, আর আমাদের হোটেল কিন্তু আপার পেলিংয়ে, এই যেখানে আমরা ঢুকছি তার আশেপাশেই 20-30 কিলোমিটারের মধ্যেই। তো ফাইনালি এসে পৌঁছেছি হোটেল ভিউ পয়েন্টে। এই হচ্ছে আমাদের হোটেল, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। আর এই নিচ থেকে গাড়ি নিয়ে আসতে হয়,
টোটাল সময় লাগলো প্রায় 4.5 ঘন্টা। ওভারঅল রাস্তা 70 থেকে 80% ভালো ছিল, আর সেরকম কোনো প্রবলেম হয়নি, বাট অনেকক্ষণ, খুব লং জার্নি। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ গুড। এখন রুমে গিয়ে তোমার হোটেল চেক ইন করে তোমাদের দেখাচ্ছি যে কীরকম কী রুম দিয়েছে অল। খুব বেশি এক্সপেকটেশনস নেই, বাট আশা করি ঠিকঠাকই হবে। আর এখানে আমাদের লাগেজ সব আনলোড করা হয়ে গেছে, ড্রাইভারকে পেমেন্ট করা হয়ে গেছে। চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি আমাদের রিসেপশন আর হোটেলের রুম আমরা কেমন কি পেলাম। আর এখানে আমাদের লাগেজগুলোকে স্ট্যাক করা হয়েছে, চলো ভেতরে গিয়ে দেখি কেমন কি রুম পেলাম। আমাদের হোটেলের টেরাস থেকে ভিউ, খুব সুন্দর ভিউ। ওয়েদারটা ক্লিন থাকলে হয়তো ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম দিকটাতে। তোমাদের এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেবারের ট্রিপটা কিন্তু আমরা নিজেরা প্ল্যান করিনি, ফেসবুক থেকে খুঁজে পাওয়া এক ট্রাভেল এজেন্সির থ্রুতেই আমরা এখানে এসেছি। তো ভীষণ কিছু এক্সপেকটেশনস আমাদের নেই। তো এখানে দেখো সবাই মিলে একটু হাসি মজাক করছে, তো এইভাবেই সময় কাটছিল। আর তোমাদের সঙ্গে আমি অলরেডি কোন্নগর থেকে স্পেলিং আসার সব কিছু শেয়ার করলাম, সব কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম। যদি কিছু হেল্প হয়ে থাকে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও। তো দেখা হচ্ছে পরের ব্লগে, এখানে শেয়ার করবো পেলিংয়ে আমরা কী কী করলাম। চলো আজকের মতো আসি।